আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায়ের অনুশীলনী 4B এর উপরে আলোচনা করব এবং সেই সাথে দু একটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস করে শিখন ফল হিসাবে তোমরা যা জানতে পারবে তা হলো বৃত্তের স্পর্শবিন্দু ও অবিলম্ব কি তা জানতে পারবে এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে। তো বৃত্তের স্পর্শক ও অবিলম্ব কি এ সম্পর্কে আমি প্রথমে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করো যে এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে PQ একটা ছেদক, অর্থাৎ এই বৃত্তকে পি ও কিউ বিন্দুতে একটা রেখা ছেদ করেছে। এখন যদি এই কিউ বিন্দু এই বৃত্তের উপর দিয়ে পি এর দিকে অগ্রসর হতে হতে যদি এই পি বিন্দুতে এসে পড়ে, অর্থাৎ কিউ বিন্দু পি বিন্দুর উপরে সমাপতিত হয়, কিউ বিন্দু পি বিন্দুর উপর সমাপতিত হয়, তাহলে এই পি কিউ রেখাটা কেমন হয়ে যাবে? এই পিটি এই অবস্থানে চলে আসবে। তখন এই পিটি রেখাকে বলা হবে এই বৃত্তের স্পর্শ, যেটি বৃত্তকে একটা বিন্দুতেই শুধু ছেদ করেছে, দ্বিতীয় কোনো বিন্দুতে ছেদ করবে না। যদি কোনো রেখা কোনো বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করে তখন বলা হয় এটা বৃত্তকে স্পর্শ করেছে এবং তখন এটার নাম হয়ে যায় স্পর্শক বা ট্যানজেন্ট। এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি ট্যানজেন্ট। এবারে অবিলম্ব কি? অবিলম্ব হলো যে এই যে স্পর্শ আমরা দেখালাম যে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এন রেখা একটি স্পর্শ। তো আমি আলোচনা করছিলাম বৃত্তের স্পর্শক ও অবিলম্ব। তো প্রথমে আমি দেখালাম বৃত্তের স্পর্শক কি। স্পর্শক কি তা দেখানোর জন্য আমি বলেছি যে এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে একটা ছেদক হলো পি ও কিউ, অর্থাৎ ছেদক একটা সরলরেখা যেটা এই বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন এই কিউ বিন্দু যদি এই বৃত্তের উপর দিয়ে পি এর দিকে অগ্রসর হতে 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 যদি এই কিউ বিন্দুটা পি বিন্দুর উপর এসে পড়ে, অর্থাৎ পি বিন্দুর উপর সমাপতিত হয়, তখন এই পি কিউ রেখাটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে এবং তার নাম দিলাম আমরা কি? পিটি। তখন এই পিটি কে বলা হয় এই বৃত্তের স্পর্শক, অর্থাৎ স্পর্শক বৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে। ছেদ করা মানে টাচ করে, আর দ্বিতীয় কোনো বিন্দুতে ছেদ করবে না, তখন এই রেখাটাকে বলবো আমরা স্পর্শক। এরপরে বলছিলাম অবিলম্ব কি। অবিলম্ব ধরো এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এল এম এন একটা স্পর্শক, যেটি এই বৃত্তকে এম বৃত্ততে স্পর্শ করেছে। এখন যদি বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব টানা হয়, সেটি কোথা দিয়ে যাবে? এই স্পর্শ বিন্দু দিয়ে যাবে। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর ওএম লম্ব টানলাম, তখন এই ওএম কে বলা হয় এই বৃত্তের অবিলম্ব। মূল কথা তাহলে আমরা বুঝলাম যে এটি যদি বৃত্তের কেন্দ্র আর এটি যদি বৃত্তের স্পর্শ বিন্দু হয়, তখন এই কেন্দ্র এবং স্পর্শ বিন্দুর সংযোগ রেখাটাই হচ্ছে কি? অবিলম্ব। তাহলে এখানে দেখা গেল যে অবিলম্ব হতে হলে সেটা স্পর্শকের উপরে লম্ব হতে হবে এবং কেন্দ্র দিয়ে যেতে হবে। তো এই স্পর্শকের উপরে তো আমরা এই যে পিএল ও লম্ব টানতে পারি, কিন্তু পিএল অবিলম্ব নয়, এখানে ওএম হচ্ছে বৃত্তের অবিলম্ব। আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই যে বৃত্তের কেন্দ্র হলো এটা ও, আর এটা হলো কি? স্পর্শ। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কি হবে? ওএম। পক্ষান্তরে এই ওএম কি? বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য বলা হয়
যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। আমি আবারও বলছি, কারণ এই যে জ্ঞানটা এটা আমরা কি করব, অঙ্ক করার সময় অনেক সময় প্রয়োগ করব। এই জন্য আবারও লক্ষ্য করো যে এই যে বৃত্ত ও কেন্দ্রবিষ্ট বৃত্ত আর এম হচ্ছে স্পর্শ বিন্দু, আর স্পর্শ বিন্দু দিয়েই তো স্পর্শক টানা হয়েছে। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কি হচ্ছে, ওএম। পক্ষান্তরে এই ওএমটাই কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখা গেল যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। আমি আবারও বলছি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হচ্ছে, ব্যাসার্ধ। এটা আমরা বিভিন্ন সময় অঙ্ক করতে প্রয়োগ করব। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ধাপে চলে যাই। লক্ষ্য করো যে y ইকুয়াল টু mx প্লাস c, এটি কিসের সমীকরণ বলতে পারো? y ইকুয়াল টু mx প্লাস c প্রথমত চিনবা যে এটি হলো একটি একঘাত বিশিষ্ট সমীকরণ, অতএব এটা একটি সরল রেখার সমীকরণ। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটি একটা বৃত্তের সমীকরণ। তো স্পর্শক হচ্ছে সরল রেখা, আর বৃত্ত তো বৃত্তই। তো এখন স্পর্শক কি, এই বৃত্তের স্পর্শক এই সরল রেখাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি হবে? তো আমরা মনে করলাম যে কি, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এখন এই বৃত্তের স্পর্শক কি হলো, এই বৃত্তের সমীকরণটা হচ্ছে আমাদের কি, বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এর একটা উপরে একটা স্পর্শক টানলাম কি, ওয়াই ইকুয়াল টু mx প্লাস c, যেটিকে আমরা লিখতে পারি mx মাইনাস ওয়াই প্লাস c ইকুয়াল টু 0। তো শর্ত মতে কি হবে, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। পরবর্তী স্লাইডে আমি তোমাদেরকে আলোচনা করে দেখালাম। তো এই ধারণা নিয়ে আমরা অঙ্কটা করব। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্রটা হলো 0 0, ব্যাসার্ধ হলো এ, এগুলো আমরা জানি। এখন কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব যেহেতু ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কি হবে, স্পর্শক হচ্ছে mx মাইনাস ওয়াই প্লাস c ইকুয়াল টু 0। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটি একটি সরল রেখার সমীকরণ। এখন x1 y1 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কি হয়, একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 এ থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি, মডুলাস a x1 প্লাস b y1 প্লাস c ইকুয়াল টু ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো লম্ব দূরত্ব। মূল কথা হচ্ছে কি, এই যে সরলরেখার সমীকরণ আছে, সেই সরলরেখার সমীকরণের উপরে আমরা যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে x এর পরিবর্তে সেই বিন্দু বসাবো, আর নিচে হবে কি রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এই যে 0 0 বিন্দু থেকে mx মাইনাস ওয়াই প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কি হবে, মডুলাস m ইনটু 0 প্লাস মাইনাস আছে, এজন্য মাইনাস, এই যে এখানে মাইনাস বসাচ্ছি, মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মান 0 বসলাম প্লাস c ডিভাইডেড বাই m স্কয়ার x এর সহগের স্কয়ার অর্থাৎ m স্কয়ার প্লাস y এর সহগ কত, মাইনাস 1 স্কয়ার, আর এটাই সমান ব্যাসার্ধ a। এখন যদি আমরা এটিকে সরল করি তাহলে কি হবে, এটি হচ্ছে মডুলাস c বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a স্কয়ার। এখন উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করলে এই মডুলাস চলে গেল, স্কয়ার হয়ে গেল, আর নিচে হলো কি 1 প্লাস m স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার।
আর আর গুণন করলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, বা সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এটাই হলো আমাদের নির্ণয় শর্ত, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই রেখাটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে, তাহলে কি হবে, সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম হোল স্কোয়ার। এইটা হলো শর্ত, হচ্ছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করা। এখন যদি এই যে সি, এই রেখাটা কি এম, এই রেখাটার ঢাল হচ্ছে এম, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা দ্বারা কি করে ওয়াই অক্ষের ছেদাংশ নির্দেশ করে। বাই অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সি কি? অধিকাংশ স্টুডেন্ট উত্তর দেয় যে সি একটা ধ্রুবক। তখন পাল্টা প্রশ্ন করা হয়, এখানে এমও একটা ধ্রুবক, এম দিয়ে কি নির্দেশ করা হয়? ঢাল। তাহলে সিও কনস্ট্যান্ট, এই এম কনস্ট্যান্ট যদি ঢাল নির্দেশ করে, তাহলে সি কনস্ট্যান্ট দ্বারা কি নির্দেশ করবে? তখন বলতে হবে সি, এই যে রেখাটা যদি এরকম হয়, এরকম যদি রেখাটা হয়, এইটুকু হলো ওয়াই অক্ষের ছেদাংশ, আর এইটুই কি সি দ্বারা ইন্ডিকেট করা হয়। তোমার ডাইরেক্ট উত্তর হলো সি দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশ ইন্ডিকেট করা হয়। তো এখন এই সমীকরণে যদি আমরা এই সির মান বসাই, তাহলে কি হবে? সির মান বসালে এম এক্স প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। অর্থাৎ যদি একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই ফরম্যাটে, তখন ওয়াই, এই যে এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম তো ঢাল, প্লাস মাইনাস এই কনস্ট্যান্ট কি, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, সেই ছেদাংশটা হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। অর্থাৎ ওয়াই অক্ষের ছেদাংশ উপর থেকেও ছেদ করতে পারে, নিচ থেকেও ছেদ করতে পারে, এই জন্য স্পর্শক দুটো হয়ে যাবে। তো এখন আমরা এই যে শিখলাম, এর আলোকে একটি অঙ্ক করি। লক্ষ্য করো অঙ্কটি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 অর্থাৎ 25 বৃত্তের স্পর্শক দুটি, এই বৃত্তের দুটো স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ স্পর্শক দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে প্রদত্ত বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটিকে 1 নং সমীকরণ হিসাবে আমরা চিহ্নিত করলাম। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এই সমীকরণটা কেমন সমীকরণ হয়ে গেল? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে তুলনা করতে হবে। তো এখন এখানে বানানটা ঠিক করে নিও। এখন স্পর্শক দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাকে, তার ট্যানজেন্টকে ওই রেখাটির ঢাল বলা হয়। কাজে আমরা লিখতে পারি যে স্পর্শকের ঢালকে যদি এম দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এম ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের কি হলো, এম এর মান বের হয়ে গেল। এখানে এর মান কত আছে? 5। আর স্পর্শকের সমীকরণ কি? স্পর্শকের সমীকরণ পূর্ববর্তী স্লাইডে আমরা দেখলাম যে y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। তাহলে এখন আমরা এখানে m এর মান আর এর মান বসালেই আমরা আমাদের স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তো আমরা মান বসাই, y ইকুয়াল টু m এর মান কত? m এর মান হচ্ছে √3, দেখ m এর মান √3, আর এর মান কত? এর মান হচ্ছে 5, দেখ 5 এর মান, আমরা তাই বসালাম। বসিয়ে আমরা কি পাই? এটা পেলাম। এখন এটি সরল করি একটু, কি হলো, y ইকুয়াল টু √3x প্লাস মাইনাস 5 রুট ওভার 1, এটাকে স্কয়ার করলে 3 হয়ে যায়। আর 1 প্লাস 2 ইকুয়াল টু কত? 4, 4 এর বর্গমূল হবে 2। এই জন্য আমাদের কি আসলো, y ইকুয়াল টু
√3x প্লাস মাইনাস 5 ইন্টু 2 বা y ইকুয়াল টু √3x প্লাস মাইনাস 10। আর এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছিল, এখানে একবার প্লাস নিলে একটা হবে, মাইনাস নিলে আর একটা হবে, এজন্য এটাকেই অ্যান্সার হিসেবে লেখা হয়েছে। এখন x² প্লাস y² ইকুয়াল টু a², এই বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে সেটাই আমরা নির্ণয় করব। তো মনে করো যে এই বৃত্তটা, এটির সমীকরণই হচ্ছে কি x² প্লাস y² ইকুয়াল টু a²। তাহলে এই বৃত্তের কেন্দ্র সি কত হবে? 0 0, ব্যাসার্ধ হলো a। আর এই যে বিন্দুটা হলো পি বিন্দু, কি হচ্ছে x1 y1, এই পি বিন্দুতে এই স্পর্শক টানলাম। এখন এই স্পর্শকের সমীকরণ কি হবে সেটি হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। তো আমরা বললাম যে সমীকরণটা কি, বৃত্তের সমীকরণ হলো x² প্লাস y² ইকুয়াল টু a², এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিন্তা করলাম। এই বৃত্তের কেন্দ্র সি 0 0, ব্যাসার্ধ হলো a। এখন ধরি পি x1 y1 বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে এই পি বিন্দু দ্বারা এই বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। এই জন্য 1 নং থেকে আমরা পাবো কি, এই যে x, যেহেতু এই পি x1 y1 এই বৃত্তের উপর অবস্থিত, কাজে এই বিন্দুটি দ্বারা এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। এজন্য 1 নং থেকে আমরা পাচ্ছি কি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a²। আবার বলছি যে এই সমীকরণে x1 y1 বসিয়ে আমরা পাচ্ছি কি x এর পরিবর্তে x1 স্কয়ার প্লাস y এর পরিবর্তে y1 স্কয়ার ইকুয়াল টু a²। এটিকে আমরা 2 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। আবার এই সিপি রেখার ঢাল কত হবে? সিপি রেখার ঢাল হবে, ঢালের সূত্র কি, কোটি দ্বয় অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এখানে এই বিন্দুর কোটি হচ্ছে y1, এখানে কোটি হচ্ছে 0, এই জন্য y1 মাইনাস 0 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর x1 মাইনাস 0 ইকুয়াল টু y1 বাই x1। আবার এই স্পর্শকের উপরে কিউ একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে xy। স্পর্শকের উপরে কিউ xy একটা বিন্দু নিলাম, তাহলে এই স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল অর্থাৎ পি কিউ রেখার ঢাল কত হবে? এটিরও কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এই ঢালকে যদি আমরা এম পি কিউ দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এম পি কিউ ইকুয়াল টু দ্যাট ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 হলো। এখন লক্ষ্য করো যে এই যে সিপি আর পি কিউ এরা পরস্পর লম্ব, অর্থাৎ সিপি লম্ব 1, সিপি এখানে এই চিহ্নটা হয়ে গেছে, এটা তোমরা এখানে লম্ব চিহ্ন দিবা, এরকম লম্ব চিহ্নটা এরকম, পি কিউ লম্ব অন সিপি, পি কিউ সিপি এর উপরে লম্ব। তাহলে কি হবে, এই দুটা রেখার ঢাল দ্বয়ের গুণনফল কি হবে? -1। আমরা সরল রেখা অধ্যায়ে শিখেছি যে দুটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণনফল -1 হয়। এই জন্য এমসিপি ইন্টু এম পি কিউ ইকুয়াল টু -1। এখন এমসিপির মান কত? এমসিপির মান হচ্ছে আমাদের কি, এটা এখানে বসালাম, আর এম পি কিউর মান হচ্ছে এটাও এখানে বসালাম, বসিয়ে পেলাম -1। এখন এটির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা গুণন করে দিই, y1 মাইনাস y1 স্কয়ার ডিভাইডেড বাই x1 মাইনাস x1 স্কয়ার। এখন আর গুণন করো, আর গুণন করলে এরকম হলো, এদিকে আগে গুণন করা হয়েছে, y1 মাইনাস y1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস x1 মাইনাস প্লাস x1 স্কয়ার। দেন এই x1 কে বাম পক্ষে নিয়ে গেলাম, তাহলে কি হলো x1 প্লাস y1 ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। তো এই যে লক্ষ্য করো 2 নং সমীকরণে কি আছে, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই যে ডান পাশে আমাদের কি আছে, x1 স্কয়ার
এটির পরিবর্তে এ স্কয়ার বসাবো। এ স্কয়ার বসালে কি আসলো আমাদের? x(x1 + y(y1) = a স্কয়ার। আর এটাই হলো আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তাহলে মূল কথা হলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। এটাই হলো আমাদের সূত্র। পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এই সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক করি। লক্ষ্য করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। বৃত্তের 2, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো আমরা অঙ্ক করি। প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। তো আমরা এটাও জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার, যেটি একটু আগে আমরা প্রমাণ করে দেখলাম। তাহলে এই বৃত্তের 2, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? এখানে x1 এর পরিবর্তে 2 আর y1 এর পরিবর্তে 3 বসাই, তাহলে কি হলো? x * 2 + y * 3 = 5 স্কয়ার, বা 2x + 3y = 25। এটি হচ্ছে কি আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। এবার বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যেহেতু কোনো উত্তর দিচ্ছ না, অতএব ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছো। এবারে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, যেটি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে সেটি আমরা আলোচনা করব। তো দেখো, এটা হলো বৃত্ত। বৃত্তের সাধারণ সমীকরণের থেকে আমরা জানি যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - a। এই জন্য এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিলাম -g - a। আর এটি হচ্ছে স্পর্শ বিন্দু কি? p x1 y1। তাহলে যেহেতু p x1 y1 বৃত্তের উপরস্থ একটা বিন্দু, কাজে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c = 0। বা এখান থেকে লিখতে পারি আমরা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস, এটাকে আমরা বাম পক্ষে ডান পক্ষে নিয়ে গেলাম। এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। আবার এই যে সিপি, এই সিপি রেখার ঢাল কত? সিপি রেখার ঢাল হবে কোটি দ্বয় অন্তর বাই ভুজ দ্বয় অন্তর। এখানে কোটি হচ্ছে কত? y1, আর এটার কোটি হলো -f, তাহলে মাইনাস হচ্ছে +f ডিভাইডেড বাই ভুজ দ্বয় অন্তর। ভুজ হচ্ছে x1 আর এটা হলো -g, মাইনাস হচ্ছে +g। এখন পূর্বের মতোই এই PQ স্পর্শকের উপরে Q একটা বিন্দু নিলাম xy। তাহলে PQ রেখার ঢাল কত হবে? PQ রেখার ঢাল MPQ = এই কোটি দ্বয় অন্তর বাই ভুজ দ্বয় অন্তর, অর্থাৎ y - y1 বাই x - x1। এখন এই দুটো রেখা আবার কি হবে? পরস্পর লম্ব, অর্থাৎ PQ লম্ব on CP। কাজেই MCP * MPQ = -1। এখন MCP এর মান বসালাম, MPQ এর মান বসালাম, বসিয়ে আমরা কি করি? আড়াআড়ি গুণন করি। প্রথমে এই দিকে গুণন করলাম, দেন এই দিকে গুণন করলাম। গুণন করার পর এই পুরোটা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটা ইন্ডিভিজুয়াল গুণন করে দিই। কি হলো? এই x দিয়ে গুণন করলে হয় x1, তারপরে এটা দিয়ে এটাকে গুণন করলে x1 স্কয়ার প্লাস gx মাইনাস gx1। তেমনি ভাবে এটা গুণন করো y * y1 প্লাস y1 * y1 y স্কয়ার প্লাস fy মাইনাস fy1। এই স্লাইডে ধরছে না বিদায় আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে এসে ওই স্লাইডের শেষ ধাপ আমি এখানে লিখলাম। লেখার পরে এখান থেকে একটু লক্ষ্য করে কি হয়?
এটা x1 আর এই যেটা অর্থাৎ এটি আর এটি লিখলাম, তাহলে কি আসলো, এটা লিখলাম, এটা লিখলাম। দেন এই gx মাইনাস gx1 লিখলাম, তারপর প্লাস fy মাইনাস fy1 লিখলাম, আর এটি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। এখন x1 প্লাস y1 gx প্লাস মাইনাস gx1 প্লাস fy মাইনাস fy1। এই যে লক্ষ্য করো পূর্ববর্তী স্লাইডে আমাদের কি ছিল, 1 নং সমীকরণ ছিল কি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু এটা ছিল, এটার পরিবর্তে এটা লিখলাম। এখন এগুলোকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে তখন এই যে এখানে ছিল কি আমাদের মাইনাস gx1, এখানে আছে প্লাস 2gx1, তাহলে প্লাস gx1 হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এখানে আছে মাইনাস fy1, এখানে আছে 2fy1, তাহলে একটা বাদ গেল, থাকলো কি fy1 প্লাস c। দেন x1 প্লাস y1 এই দুটো থেকে আমরা x কমন নিচ্ছি, g কমন নিচ্ছি, এই দুটো থেকে g কমন নিলে কি থাকে x প্লাস x1, আর এই দুটো থেকে f কমন নিচ্ছি, তাহলে কি হলো f, এটি এদিকে হবে ব্র্যাকেট, ওদিকে এদিকে, f ইন্টু y প্লাস y1 প্লাস c, এটি হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এখন এই সূত্রের আলোকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করে দিয়ে আজকের ক্লাস শেষ করব। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের উপরস্থ 2-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এই প্রদত্ত বৃত্তের সমীকরণটা আবার আমরা লিখলাম, এখান থেকে আমরা এই সমীকরণটাকে আমরা কি করব, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর সাথে তুলনা করে পাবো কি আমরা 2g ইকুয়াল টু হচ্ছে -6, তাহলে g ইকুয়াল টু -3, 2f ইকুয়াল টু 4, 2f ইকুয়াল টু 4, তাহলে f ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 3। এখন আমরা জানি কি যে x1 y1 এটা দেওয়া আছে কত 2-1, তো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে x1 প্লাস y y1 প্লাস g ইনটু x প্লাস x1 প্লাস f ইনটু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এই সূত্র থেকে আমরা পাবো কি x1 কত, x1 হলো 2 লিখলাম, প্লাস y ইনটু y1 কত, y1 হচ্ছে 1 লিখলাম, প্লাস g হচ্ছে কত -3 ইনটু x প্লাস x1 অর্থাৎ x প্লাস 2 প্লাস f এর মান কত 2, y প্লাস y1, y1 এর মান হচ্ছে 1 প্লাস c এর মান হচ্ছে 3 লেখা হলো ইকুয়াল টু 0। তো এটি সরল করে আমরা কি পাবো 2x প্লাস y মাইনাস 3x মাইনাস 6 প্লাস 2y প্লাস 2 প্লাস 3। এখন x ওয়ালাগুলো যুক্ত করে আমরা কি হবে -x প্লাস y আর 2y 3y, আর এখানে কি হলো -6 আর এখানে হয় 2 আর 3 5, তাহলে -6 থেকে 5 বাদ দিলে 1। এখান থেকে আমরা মাইনাস দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে কি আসলো, আমাদের ভাগ করলে আসলে x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, যা নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।